নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন বিখ্যাত সাহিত্যিক শ্রী সমরেশ মজুমদার রচিত গল্প মানুষের মেটে। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। তবে চলুন শুরু করি আজকের গল্প, শ্রী সমরেশ মজুমদার রচিত মানুষের মেটে। এতকাল বাবুর যত রোগ ছিল মনে, এবার শরীরেও। রাত 3টে পর্যন্ত মাল খেয়ে সারাটা সকাল পেট চেপে পড়ে থাকে বাবু। তখন ওই বিশাল শরীর থেকে কুই কুই শব্দ বের হয়। ঘন ঘন ওষুধ ঢালে মুখের গর্তে। ইদানিং এই অবস্থা চলছে 2-3 দিন ধরে। হরিমাধব ডাক্তার এসে গম্ভীর মুখে বলে, এবারও সব ছাড়ুন, লিভারের আর দোষ কি, পচে গেল বলে। তা বাবু যখন শুয়ে শুয়ে ওষুধ গেলে তখন পারুর ছুটি। কিন্তু ছুটি বলতে যে বাড়ি ছেড়ে যাবে তার উপায় নেই। বাবুকে বিশ্বাস নেই। যন্ত্রণা কখন কমবে কেউ বলতে পারে না। আর কমলেই কমলি এসে মুখ নাড়বে, যাও গাড়ি বের করো, বাবুর বেরোবার মন হয়েছে। এ তল্লাটে বাবুর বাড়ি যে দেখে তারই বুকে বেড়াল আছড়ায়। অনেকখানি বাগান, সিমেন্ট কাঠ মিশিয়ে প্রাসাদের মতো দোতলা বাড়ি। বাগানের কোণে ছোট্ট ঘরে ডায়নামো আছে। জল ঢাকা যখন আলো দিতে পারে না তখন এই ডায়নামো চলে। বাবুর কেউ নেই, বাচ্চা হয়নি। বউ গিয়েছে বছরখানেক আগে পরপুরুষের সঙ্গে ভেগে। আড়াল আবডাল পেলে কমলি বলে, ভাগবে না কেন, আমি হলেও ভাগতাম। মালিকদের ব্যাপার নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। কিন্তু বাবুর দৌলতে পারোকে চেনে না 100 কিলোমিটারের মধ্যে এমন কেউ নেই। 10 বছর চাকরি হয়ে গেল এ বাড়িতে। 2টো জিপ কেনা বেচা হয়ে গেল। কিন্তু কখনো আগ বাড়িয়ে কথা বলার অভ্যাস তৈরি হলো না। ওষুধপত্র দিয়ে যাওয়ার আগে ডাক্তার বলে যায়, আর আমাকে ডাকবে না, কোনো কথা শুনছেন না। এরপরে যদি আর 1 ফোঁটাও অ্যালকোহল পেটে যায় লিভার খসবে এবার। যেই ঘোচে লাল অমনি আসে কালো। দরজার আড়ালে দাঁড়িয়ে পারো কথাগুলো শুনল। বাবু পড়ে আছে মরার মতো। কে বলবে কাল বিকেলে সেজেগুজে ওই মানুষটাই তার জিপে উঠেছিল, উঠে বলেছিল, অনেকদিন জুয়া খেলিনি রে, চল একটু শিবুরায়ের জোতে যাই। যতই সাজুক, বাবুর চোখের তলায় পোড়া হাঁড়ির ছোঁয়া, গায়ের চামড়ায় কালচে ছাপ মাখামাখি। 20 কিলোমিটার জঙ্গুলে রাস্তা পেরিয়ে ডায়না নদীর গায়ে শিবুরায়ের জোতে পৌঁছে দেখতে পেয়েছিল আরও গোটা 3 গাড়ি দাঁড়িয়ে আছে। নামবার আগে 100 টাকার একটা বান্ডিল ছুঁড়ে দিল বাবু পারোর কোলে। বলল, এটা সামলে রাখ, বলে নেমে গেল। ইস্ত্রি করা ঝকঝকে 100 টাকাগুলো কেমন টাইট হয়ে শুয়ে আছে তারের বাঁধনে। এত টাকা পারো রাখবে কোথায়? বাকি 3টে গাড়ির কোনো ড্রাইভার নেই। শিবুরায়ের এই জোত হলো জঙ্গলের এক ধারে। অন্তত 1 মাইলের মধ্যে কোনো জনবসতি নেই। মেরুদণ্ড সোজা করে বসেছিল পারো। বাবু যখন বের হলো তখন শিয়ালদের ডাকাডাকি শেষ হয়ে গেছে। অন্ধকারে জোনাকি ছিটকে আলো দিচ্ছে। বাবুর পা জড়ায়নি, গলাও। তবে মদের গন্ধ বড় কড়া ছিল। গাড়িতে উঠে বসে হাসল বাবু। বলল, লাকটা খারাপ গেল, 2000 টাকা ফুরুত। চল এবার বিনাগুড়ি চল। এরকমই আশঙ্কা করেছিল পারো। কিন্তু শিবুরায়ের জোট থেকে বেরিয়ে হাইওয়ে ধরে বিনাগুড়ি ছাড়িয়ে
নয়াবস্তি পর্যন্ত আসতে একটাও কথা বলেনি, বরং শুনেছে। গাড়িতে হেলান দিয়ে বাবু একটা লাইন বারংবার ঘুরিয়ে ফিরিয়ে গেয়েছেন, এবার কালই তোমায় খাবো। পারো জানে কালী মানে কালী মার্কা। শিবুরায়ের জোতে বাবু খেয়েছে ভুটানের মদ, বিউরির ওখানে কালী মার্কা হাঁড়িয়া। মেয়ে ছেলেটার বয়স হয়েছে, গায়ের রং ফর্সা, এককালে শিলিগুড়িতে ছিল, বাবুই এই নয়াবস্তিতে এনে তুলেছে। নাক মুখ চোখ সবটাই ভালো, কিন্তু গতর যা 3 বাঘ বলবে কাল আবার খাবো। যেমন গতর তেমনই গলা, ওই গলার দাপটে বস্তির সবাইকে কেঁচো বানিয়ে রেখেছে ওই মেয়ে মানুষ, যার নাম বিউটি। বাবু গেলেই এক প্রস্ত গালাগাল শুরু হয়ে যায়, তারপর হাত ধরে ভেতরে ঢুকিয়ে নেয়। মাঝরাত্রে পারো যখন জিপে বসে ঢুলছে, তখন কানের কাছে চিৎকার, আরে এ বাদশাকা বেটা, এটা তোর ঘুমানোর জায়গা? নে ধরে তোল বাবুকে, ঠিকঠাক করে নিয়ে যাবি, জোরে চালাবি না। হ্যাঁ, কাল যেন ঠিক সময়ে নিয়ে আসিস। পারোকে হাত লাগাতে হয়। বাবু তখন সিটে ঢলে পড়ে, পড়তে পড়তে বলে, গুড নাইট বিউটি। তারপর গাড়ি চলতে শুরু করলে হাসে, বলে, কিছু মনে করিস না পারো, আমাকে তো কেউ বকে না, তাই এখানে আসি। মাঝে মাঝে বকুনি খেতে ভালোই লাগে। দরজার বাইরে দাঁড়িয়ে কালকের রাত্রের ঘটনাটা 2-3 বার ভাবল পারো। ডাক্তারকে পৌঁছে দিয়ে এসে বাগানে ঢুকে ওর মন খুব খারাপ হয়ে গেল। বাবুর মেটের রং পাল্টাচ্ছে। নিজের পেটে হাত দিল সে। প্রত্যেক মানুষের পেটেই মেটে আছে। যতক্ষণ টুকটুকে লাল ততক্ষণ কোনো অসুবিধে নেই, যেই রং পাল্টায় তখনই গোলমাল। বাবুর বাড়িতে মাংস হয় সপ্তাহে 3 দিন। কমলির মন ভালো থাকলে মাঝে মধ্যে তার ভাগ্যে মেটে জোটে। শেষ কামড় দেবে বলে সে সরিয়ে রাখে সেটা পাতের ধারে। মানুষের মেটে আর পাঁঠার মেটেতে তফাৎ কি? কোনো কোনো মানুষ নাকি মানুষ খায়, তারাও তবে মেটে খায়, মানুষের মেটে। নাভিতে হাত বোলায় পারো। চোখের তলায় কালি নেই, মুখে ছায়া নেই, শরীরে তাকাত আছে, এরকম মানুষ মানেই তার মেটে হবে টুকটুকে লাল। ব্যাপারটা মাথার মধ্যে ক্রমশ ঢুকে যাচ্ছিল পারোর। কাঠের কল পেরিয়ে শেরালির দোকানে ঝুলিয়ে রাখা মাংসের সঙ্গে মেটেও থাকে। দেখতে কি মোলায়েম। তা সবগুলোই যে খুব লাল তা নয়, কিন্তু যেগুলোই হলদে ছিটে লেগেছে সেগুলো বিক্রি হতে চায় না। শেষমেশ কেটে কুটে মিশিয়ে দেয় যদিও শেরালি। পাঁঠা তো মাল খায় না, তাহলে তাদের মেটে অমন হয় কেন? অবশ্য হলদে ছিটে লাগা আর পচে যাওয়া এক জিনিস নয়। পেটের ভেতরে মেটে পচলে কি চেহারা হয়? বাগানে দাঁড়িয়ে পারো যখন পেটে হাত বোলাচ্ছে, তখন কমলি বেরিয়ে এলো। হনহন করে হেঁটে আসছে বাড়ি থেকে। ওর স্পষ্ট মনে হলো কমলির মেটে নিশ্চয়ই টুকটুকে লাল। চেহারা যা তাতে খুব বড় সাইজের মেটে আছে বলে যদিও মনে হয় না। কমলি যে দাঁড়িয়ে পড়েছে, কোমরে হাত রেখেছে, তা পারো খেয়াল করেনি। ধমকানিতে তার হঠাৎ চটক ভাঙে। ও মা গো, অমন ড্যাব ডেপিয়ে আমার পেটের দিকে তাকিয়ে আছো কেন গা? থতমত খেয়ে সত্যি কথাই বলে ফেলে পারো।
হে হে, তোর মেটে দেখছিলাম। মেটে? কিসের মেটে? আকাশ থেকে পড়ে কমলি। সম্বিত ফিরে পায় পারো, মাথা নেড়ে বলে, হে, কিছু না রে, কিছু না। বাবু মরছে যন্ত্রণায়, আর উনি মেটের স্বপ্ন দেখছেন। বাবু দেহ রাখলে কি হবে ভাবতে পারছো? কার জিপ চালাবে তখন? কেন নিয়ে গেছিলে কেন কাল ওই বিনাগরির রক্তচোষার কাছে? কমলির প্রশ্নের কোনো জবাব দেয় না পারো। কি উত্তর হবে এই প্রশ্নের? জবাবের জন্য বসে রইল না যদিও কমলি। আবার বলল, ভয়ে আমার হাত পা পেটের মধ্যে সিঁড়িয়ে যাচ্ছে। আমার কি, এ বাড়িতে ঝিগিরি করে বাবু মরলে আর একটা বাড়ি খুঁজে নেব, কিন্তু যতক্ষণ আছি ততক্ষণ তো একটা কিছু করতে হবে, কি বলো? সে মাথা নাড়ল। বাবুর জন্যে যদি ওষুধ আনতে কলকাতায়ও যেতে হয়, পারো তাতেও রাজি। কমলি খুশি হলো, বলল, তাই বলি কি, যার জিনিস তাকে ফিরিয়ে আনো। পারোর চোখের সামনে বিউটির বিশাল চেহারাটা ভেসে উঠল। সে বোকার মতো বলল, কাকে রে? ও মা, বউদিকে। এখনো তো বিয়ে করা বউ, আইনের ছাড়াছাড়ি তো হয়নি। তিনি তো নিজে থেকেই চলে গেছেন রে, আসবেন কেন আবার? আরে কিছুই বলা যায় না, গিয়ে বলতে কি দোষ? বাবু যে বলেছিল আর মুখ দেখবে না, আমি নিজের কানে শুনেছি রে। শিবরায়ের জোতে বসে এক বন্ধুকে বলছিল, খাঁচা থেকে যে পাখি উড়ে যায় আমি তার মুখ দেখি না। হে থামো তো থামো, ওসব রক্ত গরম থাকলে পুরুষ মানুষ বলে। ও তাই বুঝি? তা তিনি কোথায় আছেন তা আমি তো জানি না। আমি জানি, বৌদির বোনের বাড়ি জলপাইগুড়িতে, সিনেমা হলের বাঁ দিকে 3 তলা হলুদ বাড়ি। এই বেলা চলে যাও দেখি। জলপাইগুড়িতে তো 3-3টে সিনেমা হল, কোনটার পাশে রে? সে আমি জানি নিকো, তবে যে সিনেমা হলের সব কথা বাড়িতে বসে শোনা যায় সেইটি হবে। বলেই ছুটল কমলি। পারো ওর পিছু নিল। জিপটা নিয়ে শেরালির দোকানের সামনে পৌঁছে সে ব্রেকে পা রাখল। শব্দ শুনে শেরালি মুখ তুলে তাকালো। মাংস যা বিক্রি হওয়ার সকালেই হয়ে গেছে, কাজের দিনে একটার বেশি কাটে না শেরালি। আজ অর্ধেকও বিকোয়নি। জিপে বসেই ও পাঁঠার মেটে দেখতে পেল অর্ধেক বিক্রি হয়ে গেছে, কিন্তু টুকটুকে লাল ফুলের মতো জ্বলছে বাকিটা। নেমে এলো পারো। পারো একবার শেরালি আর একবার ঝুলন্ত মাংসের সঙ্গে লেগে থাকা মেটের দিকে তাকালো। শেরালি চোখের তলায় কালো ছাপ, শির বের করা রোগাটে শরীর, যে রেটে হাড়িয়া খায় তাতে এতকাল পচেনি কেন সেটাই বোঝা যায় না। অথচ আমাদের বাবু। ওর দৃষ্টির দিকে তাকিয়ে শেরালি খুব অস্বস্তিতে পড়ল। বলে উঠল, এই কি দেখছ? মনে মনে শেরালির জন্য পারোর একটা কষ্ট হলো। লাল টুকটুকে মেটে বিক্রি করছে যে, তার নিজের মেটের অবস্থা 13টা। দরদস্তুর করে সে পাঁঠার মেটে কিনল 300 গ্রাম। চকচকে লাল বস্তুটি হাতে নিয়ে আজ বড় মোলায়েম ঠেকল। কি আদুরে! ধারগুলো নেমে গেছে পাতলা হয়ে। মানুষেরা দেখতে যত কুৎসিত বা সুন্দরী হোক, তাদের পেটের মেটে নিশ্চয়ই একই রকম থাকে। মাথা নাড়ল পারো। না, তা হয়তো নয়, মানুষই তা ভিন্ন করে দেয়। কারোর লাল, কারোর কালো। কিন্তু পাঁঠারা, তারা কেন নিজেদের মেটে নষ্ট করে? শালপাতার মোড়া বস্তুটির জন্য তার 9 টাকা বেরিয়ে গেল।
কিন্তু জিপে ফিরে গিয়ে মেটেটার দিকে তাকিয়ে ওর মনে হলো আজ এটা না কিনলেই হতো। রাঁধবে কে? কমলিকে বললে ঝাঁটা নিয়ে তেড়ে আসবে। পারো ঠিক করলো আগে জলপাইগুড়ি থেকে ফিরে আসা যাক, তারপর এর একটা বিহিত করবে। ভালো স্পিডে জিপ চালাচ্ছিল পারো। শালপাতার ঠোঙাটা সে রেখেছে ড্যাশবোর্ডের ওপর। পারো ভাবছিল বৌদির বোনের বাড়িটা সে খুঁজে বের করতে পারবে তো? বাবুকে নিয়ে জলপাইগুড়ি শিলিগুড়ি করেছে অজস্রবার, কিন্তু সিনেমা হলে যায়নি। বাবুর সিনেমা দেখার রোগটাই যা ছিল না। বিনাগুড়ির মোড় ছাড়াতেই খচর খচর শব্দ শুনতে পেল পারো। তার গাড়ি নিঃশব্দে চলে, যত্নের হাত সব জায়গায় বোলানো, তাই সামান্য শব্দ হলেই তার কান খাড়া হয়ে ওঠে। দ্বিতীয়বারের শব্দটা বুঝল এটা কোনো গাড়ির অংশ থেকে নয়। তখনই শালপাতাটার দিকে নজর গেল। শালপাতাটা কি নড়ছে? আচমকা ব্রেক কষে রাস্তার একপাশে থামল সে। মুখ নিয়ে গেল শালপাতার কাছে। স্থির হয়ে আছে এখন ওটা, কিন্তু একটু আগে শুধু শব্দই যে শুনেছে তা নয়, নিজের চোখে ওটাকে নড়তেও যে দেখেছে। মিনিট খানেক অপেক্ষা করল পারো। না, আর কোনো নড়নচড়ন নেই। তবে কি সে ভুল দেখল? এমন হতে পারে গাড়ির ঝাঁকুনিতে শব্দটা হচ্ছিল, শালপাতা নড়ছিল। কোনো কোনো মাছ নাকি মরে গিয়েও মরে না, কড়াইতেও লাফায়। এটা কি সেই রকম কিছু? মেটে শুদ্ধ শালপাতাকে ক্লাচের দিকে ঠেলে দিল পারো, যাতে ঝাঁকুনি লাগলে কম নড়ে। ফের স্টার্ট দিতে গিয়ে ডান হাতের বস্তিটাকে নজর পড়ল। কাল রাত্রেও বাবু এখানে এসেছিল। 100 টাকার ইস্ত্রি করা নোটগুলো এখন বিউটির দখলে। বাবু মরতে বসেছে, অথচ বিউটি সেই টাকায় ফুর্তি করবে। অত বড় বুক, পাছা আর ধারালো গলার মেয়ে ছেলে সে জীবনে দেখেনি। ওই বিউটির মেটের সাইজটা নিশ্চয়ই অনেক বড় হবে। কিন্তু বিউটির মেটে কীরকম? বাবু মাল খেয়ে আউট হয়ে গেলেও বিউটি ঠিক থাকে। ওর চোখের তলায় কালি পড়েনি, বরং গালে কিছুদিন হলো মেচে তার দাগ ফুটেছে। এইসব ভাবনার সময় সেই খচর খচর শব্দটা কানে যায়। আবার চোখ রাখে শালপাতার ওপর। গাড়ির ঝাঁকুনিতে যতটা কাঁপা উচিত ততটাই কাঁপছে, কিন্তু ওর ভেতরের বস্তুটা যেন কেমন নড়ছে। খচর খচর শব্দটা তারই কারণে আসছে। জিপ না থামিয়ে পারল না পারো। শেরালি দেওয়ার সময় মুখ থেকে কেটেছিল, আর এক পাশ কেটেছিল সম্ভবত আগেই, অন্য খদ্দেরকে দেওয়ার সময়। কিন্তু দুটোর বদলে একদিকে এখন কাটার দাগটা দেখা যাচ্ছে, অন্য দিকটা আর এবড়ো খেবড়ো ঠিক নেই। যদিও মোলায়েম হয়ে এপাশের মতো পাতলা হয়ে যায়নি, কিন্তু কেনার সময় সে স্পষ্ট দেখেছিল দুদিকেই কাটার দাগ স্পষ্ট, কিন্তু একদিক থেকে এখন উধাও। হতভম্ব হয়ে গেল পারো। সে কি ভুল দেখছে? মেটেটাকে এখন আরও লাল দেখাচ্ছে। শালপাতায় মুড়ে সে বাঁদিকের খোপের চাবি খুলে যন্ত্রপাতির মধ্যে এবার রেখে দিল ওটাকে। তিস্তা ব্রিজ পেরিয়ে জলপাইগুড়িতে পৌঁছতে আর বেশি সময় লাগেনি। শহরে ঢুকে প্রথম দুটো সিনেমা হলের আশেপাশে কোনো হলুদ বাড়ি দেখতে পেল না। তৃতীয় হলটির সামনে এসে পারো খুশি হলো। এবার স্পষ্ট দেখা যাচ্ছে বাড়িটা। জিপ থেকে নামবার সময় হঠাৎ আবার সেই খচর খচর শব্দ। ড্যাশবোর্ডের বন্ধ ড্রয়ার থেকে আওয়াজটা আসছে। পারোর মনে হলো সে একটা মেটে ভূতকে ওই বাক্সে বন্দি করে রেখেছে। খুলে রাস্তায় ফেলে দেওয়াই ভালো হবে। এসব ভাবছে তখনই শব্দটা থেমে গেল।
আবার কান খাড়া করল পারো। না, আর কোনো শব্দ নেই। এই সময় একটা লোক প্রায় তার ঘাড়ের কাছে এসে উঠে বলল, আরে, চেনা চেনা মনে হচ্ছে, তুমি বাবুর বাড়ির ড্রাইভার না? মুখ ফিরিয়ে পারো পরপুরুষটিকে দেখতে পেল। মুঠোর মধ্যে সিগারেট নিয়ে ফুক ফুক করে টানতে টানতে কথা বলছে। মাথা নেড়ে নীরবে হ্যাঁ বলল পারো। আচ্ছা, এর মেয়েটা কিরকম? আহ, পারোর যদি একটা চোখ থাকতো যা দিয়ে জামা কাপড়ের আড়াল ভেদ করে মানুষের পেটের মধ্যে মেটে দেখে নিতে পারত, তাহলে কি আরামটাই না হতো। পারো শক্ত মুখে জানালো, আমি সিনেমা দেখতে আসিনি, আমি বৌদির কাছে এসেছি। সঙ্গে সঙ্গে লোকটার মুখে বিস্ময় ফুটে উঠল। হ্যাঁ, বলো কি? বাবু পাঠিয়েছে? পাখি খাঁচা থেকে সরে বেরিয়েছে, এবার ফুরুত করে ওড়বার জন্য তৈরি, তা এই সময় ডাক কেন? পারো উত্তর দিল না। লোকটা কি জানি কি বুঝল, বুঝে বলল, তাহলে চলো আমার সঙ্গে, দেখা করে কিনা দেখো আগে। এখন আমার সঙ্গেও চট করে দেখা করে না। বিশ্বাস হচ্ছে না তো? গাঁগঞ্জের সবাই তো আমাকে দুষছে, পরের বউ ফুসলিয়েছি। আরে আমি হলাম মই। মই বেয়ে উঠে যেই ডালের নাগাল পেয়ে গেছে, তখন আর মইয়ের দরকার কি? বলতে বলতে লোকটা পারোকে নিয়ে হলুদ বাড়িটার ভেতরে ঢুকল। বসার ঘরে ঢুকে বলল, বুঝলে কি না, এই অবধি আমার অধিকার। এই যে সোনার মা, আরে না না, আমি নই, তেনাকে বলো তার স্বামীর ড্রাইভার দেখা করতে এসেছে। দরকারটা অবশ্য কি সেটা বলছে না। পারো দেখল ভদ্রলোক আয়াস করে বসে সিগারেট খাচ্ছেন। সে দরজার পাশে দাঁড়িয়ে ইতিউতি তাকাচ্ছে। এটা যাদের বাড়ি তাদের কাউকেই তো দেখতে পাওয়া যাচ্ছে না। মিনিট 3 অপেক্ষা করার পর বৌদি এলো। খুব বিরক্ত চোখেই তার দিকে তাকালো। বলল, তা কি ব্যাপার? এখানে তোমাকে কে পাঠিয়েছে? খুব ঘাবড়ে গেল পারো। অবশ্য সত্যি কথাটা বলতে দেরি করলো না। আগে কমলি। কমলি? তার এত সাহস হলো? বাহ, তা কেন এসেছো? বাবুর শরীর খুব খারাপ। শরীর খারাপ তো আমার কাছে কেন? ডাক্তার দেখাও। আগে হরিমাধব ডাক্তার জবাব দিয়ে দিয়েছে। এতক্ষণ লোকটা হাঁ করে শুনছিল, এবার তড়াক করে লাফিয়ে উঠল। জবাব দিয়ে দিয়েছে? কি জবাব? মাল যদি আবার খায় তাহলে আর বাঁচানো যাবে না, এই তো? মাথা নাড়ল পারো। বলল, না, বাবু আর এমনিতেই বাঁচবে না। তোমাকে সে কথাটা বলল কে? সবাই জানে, গঞ্জের সবাই। বিছানায় পড়ে আছে বাবু, তাই কমলি আমায় পাঠালো। বাহ বাহ, ও রানী, এখন কলকাতায় নয়, তোমার গঞ্জেই ফিরে যাওয়া উচিত। যা গেছে তা যাক, যা আছে তাই বিক্রি করলে কলকাতায় তোমার বাড়ি হয়ে যাবে। মরার আগে যাওয়ার দরকার তোমার। হাজার হোক তুমি ওর বিয়ে করা বউ, প্রকৃত উত্তরাধিকারী, বুঝলে কি না? লোকটা হাসল। বৌদি ঠোঁট কামড়ালেন। সে আমার মুখ দেখবে না বলেছিল। যে চলে যাচ্ছে সে আবার কি বলবে? বরং 5 পাবলিক বলবে, কি সতী সাধ্বী স্ত্রী গো, স্বামী নিঃশ্বাস ফেলার আগে ফিরে এলো। বৌদি এবার গলা তুলল। কি যা তা বলছো? ঠিকই বলছি। এখন না গেলে সম্পত্তি কে কোথা থেকে হাতিয়ে নেবে তার হদিশ পাবে না। হ্যাঁ, খুড়তুতো মামাতুতুরা নেই, তখন মামলা করে খোসা পাবে। আমার কি, এখন আমি তো আঁটি। কলকাতায় যাওয়ার আগে গুছিয়ে নাও, ভালো কথা বলছি শোনো। বেশ, যখন এত করে বলছো,
কিন্তু আমার বাসনা ছিল না যে বাড়ি একবার ছেড়ে এসেছি অত্যাচারিত হয়ে, সেখানে আবার পা রাখবো। তা বলছো যখন এত করে। বৌদি নিজের মনেই বলছিল। লোকটা বলল, তাহলে আর বিলম্বের দরকার নেই, আমি জিনিসপত্র গুছিয়ে আনছি। বৌদিকে চিন্তিত দেখালো। বলল, তুমি যাবে? আচ্ছা চলো, একা যেতে ঠিক সাহস হচ্ছে না যদিও। সমস্ত পথ পারো মুখ বুজে জিপ চালালো। লোকটা কত রকমের পরামর্শ দিল বৌদিকে, তার হিসেব নেই। বৌদি কিন্তু জিপে ওঠার পর মাথার ঘোমটা দিয়েছে আর চুপটি করে বসে আছে। বাড়ির কাছাকাছি এসে বুক ঠিপঠিপ করতে লাগলো। যদি গিয়ে দেখে বাবু আর নেই। বৌদি গাড়ি রাখবে বলে মনে হয় না। স্টার্ট বন্ধ করতেই বৌদি ছুটল বাড়ির ভেতর, পেছন পেছন লোকটাও। পারোর মন খুব খারাপ হয়ে গেল। আবার সেই খচর খচর শব্দটা পারো শুনতে পেল। সারাটা পথ খেয়ালই ছিল না তার ওটার কথা। তাড়াতাড়ি চাবি ঘুরিয়ে খোপের ভেতর থেকে শালপাতার ঠোঙাটাকে টেনে বের করতেই দেখল মেটেটা একবার কেঁপে উঠল না। হয়তো তার চোখের ভুল, কিন্তু যেটা সত্যি সেটা হলো মেটের শরীরের কোথাও আর শের আলির ছুরির দাগ নেই। একেবারে নিটোল হয়ে গেছে ওটা, যেন একটা ছোট্ট কাছিম। ঠিক মাঝখানটা উঁচু আর চারপাশে পাতলা হয়ে নেবে গেছে। কোথাও কোনো খাঁজ নেই, কোথাও কোনো কাটার চিহ্ন নেই, অথচ সবই ছিল। আর এত মোলায়েম গোলাকারও ছিল না মেটেটা। পারোর মাথা ঘুরতে লাগলো। জিপের গায়ে হেলান দিয়ে সেবার হাতের তেলোয় মেটে নিয়ে দাঁড়িয়ে রইল। না, কোনো খচর খচর শব্দ নেই, নড়ছেও না এতটুকু। এতক্ষণ ওসব যদি সোনার ভুল হয়ে থাকে, তাহলে মেটের চেহারা পাল্টে গেল কি করে? কিন্তু সেই টুকটুকে লাল রংটা কি জেল্লা হারিয়েছে? অতটা লাল যেন আর মনে হচ্ছে না। কিন্তু কেন এমন হলো? হয়তো অনেকক্ষণ পাঠার শরীর থেকে আলাদা হয়ে থাকায় রংটা নষ্ট হয়ে যাচ্ছে। মেটের গায়ে কোনো রক্ত বা রস নেই, তাই সে যত্ন করে বুক পকেটে রেখে দিল ওটাকে। তারপর ধীরে ধীরে ভেতরে পা বাড়ালো। সিঁড়ির মুখেই দেখা হয়ে গেল ওই লোকটার সঙ্গে। চোরের মতো নেমে আসছে। চোখাচোখি হতেই জিজ্ঞেস করল, কি করি বলো তো? জলপাইগুড়িতে নিয়ে যাওয়া উচিত ওকে? প্রশ্নটা করতেই পারোর বুক কেঁপে উঠল। নাকি মেটেটা নড়ল। বাবু তাহলে মরেনি এখনো? লোকটা সত্যি উদ্বিগ্ন। আরে বুঝছো না, এখানে থাকলে রাতও পোহাবে না, এদিকে সন্ধে হয়ে এলো। এ সময় কমলি এসে দাঁড়ালো সিঁড়ির মুখে। বলল, বৌদি বলল আপনাকে চলে যেতে, বাবুকে নড়ানো যাবে না। তারপর পারোর দিকে তাকিয়ে বলল, সারাদিন তো মুখে কিছু দাওনি, যাও ঘরে ভাত ঢাকা আছে, খেয়ে নাও গে। কমলি চলে যেতেই লোকটা চোখ ছোট করল। আমের দুধে মিশে যাচ্ছে। ওহ, লাস্ট বাস কখন? আমি জানি না। পারো কথা শেষ না করতেই লোকটা বেরিয়ে গেল। বাবুর গায়ের রং কালচে হয়ে গেছে। মুখ হাঁ করে বিছানায় পড়ে রয়েছে। মাথার পাশে একটা চেয়ারে বৌদি বসে। বৌদির শরীর ভারী, কমলির মতো কাঠি কাঠি নয়। আচ্ছা, বৌদির মেটে কিরকম হবে? হঠাৎ বুক পকেটটা থরথরিয়ে উঠল। মেটেটা নড়ছে, তার বুক পকেট থেকেই যেন বেরিয়ে আসতে চাইছে। চট করে বাঁ হাত দিয়ে সে মেটে শুদ্ধ পকেটটাকে চেপে ধরতে চাইল। আর তখনই কমলি এসে দাঁড়ালো পাশে। একেই বলে পুরুষ মানুষের মন,
বাবু যাচ্ছে স্বর্গে আর তুমি জুলজুলিয়ে বৌদির শরীর দেখছো। অন্য সময় এমন ভান করে থাকো, পকেটে তোমার কি আছে দেখে। এত বড় একটা অভিযোগের ধকল সামলাতে পারল না পারো। কথাগুলো এমন গলায় বলেনি কমলি যাতে বৌদির কানে যাবে না। কাঁটা হয়ে সে দেখল বৌদি বাবুকে ছেড়ে এবার তার দিকে মুখ ফিরিয়েছে। আর একটু আড়ালে সরে যেতেই বৌদির গলা ভেসে এলো, ওখানে কে কমলি? কমলির জবাব এবার নরম গলায়, ইয়ে পারো এসেছে। বৌদি আর কথা বাড়ালো না, কিন্তু কমলি ছাড়ার মেয়ে ছেলে নয়। এই বুক পকেটে কি রেখেছ? হাত সরাচ্ছ না যে বড়, দেখি দেখি। কিচ্ছু না। ওহ। জবাবটা দিতেই আবার মেটেটা নড়ে উঠল। মেটে আছে, মেটে। কি অনার সৃষ্টির কথা দেখো। ইস, তুমি কি মানুষ? হ্যাঁ, বাড়ির কর্তা মরতে বসেছে, তবু তোমার খাওয়ার এত নোলা। পারো কাঁটা হয়েছিল। কমলির সামনে যদি মেটেটা আবার লাফিয়ে ওঠে, কিন্তু তার আগেই কমলি সেটাকে ছোঁ মেরে নিয়ে নিল। রাঁধতে তো হবে সেই আমাকে। বাবুর যদি রাত কাটে তাহলে কাল দুপুরে খেতে পাবে। এবার ভাতগুলো গেল কি? পুরো ভাত খেতে পারল না পারো। মেটেটাকে হাতছাড়া করবার পর থেকেই তার মনটা খিঁচড়ে গেছে, খিদেটাও চলে গেছে। হাত মুখ ধুয়ে দাওয়ায় বসতেই সে চাঁদের আলো আর ব্যাঙের ডাক শুনতে পেল। আজ রাত্রে ঘুমের যখন চান্স নেই, তখন মাছ ধরতে যেতেই হয়। ব্যাঙের চৌবাচ্চার পাশে বসে চাঁদ দেখতে দেখতে কথাটা ভাবলো পারো। তারপরেই জিভ কামড়ালো। বাবুর যখন মরণের সময়, তখন মাছ ধরার কথা ভাবছে সে। ছি। পারো উঠে বাগান পেরিয়ে ভেতর বাড়িতে ঢুকল। সন্ধে হয়ে যাওয়ার পর এই বাড়ি আরও নিঝুম। অবশ্য বাবু সুস্থ থাকলে এ বাড়িতে বসে সন্ধে দেখা হয় না। সিঁড়ি দিয়ে ওপরে উঠে পারো বারান্দায় পা দিল। কোথাও কোনো শব্দ নেই। কমলি নিশ্চয়ই রান্নাঘরে। বাবুর ঘরের দরজার দিকে এগোতেই পারো আবার খচর খচর শব্দটা শুনতে পেল। সারাদিনের শব্দটায় এমন অভ্যস্ত হয়ে পড়েছে যে পারো চমকে চারপাশে তাকাতে লাগলো, এবং তখনই দরজার সামনে ওটাকে দেখতে পেল। আশ্চর্য! চটজলদি মেটেটাকে তুলে নিল পারো। চেহারাটা একই রকম আছে, শুধু আকারে সামান্য বড় লাগছে। কিন্তু এটা এখানে এলো কি করে? রান্নাঘরে নিয়ে যাওয়ার সময় কমলির হাত থেকে কি পড়ে গেছে? শালপাতাটা তো আলগা ছিলই। মেটেটাকে বুক পকেটে রেখে দিল পারো। তারপর দরজা দিয়ে মুখ বাড়ালো। বাবু শুয়ে আছে চোখ খুলে। খাবি খাচ্ছে বলে আর মনে হচ্ছে না। বৌদিকে দেখা যাচ্ছে না। বাবুর জন্য খুব কষ্ট হলো পারোর। সে পায়ে পায়ে ঢুকল। সঙ্গে সঙ্গে বুকের ভেতর আবার খচর খচর। বাঁ হাতে বুক চাপল। জামার আড়াল সত্ত্বেও হাতের মুঠোয় মেটেটার বিক্ষোভ সে টের পাচ্ছে। এবার বাবুর নজর পড়ল তার ওপর। যেন চিনতেই পারছে না। পারোর গলা ভেঙে গেল। বাবু, বাবু। বাবুর ঠোঁটে হাসি ফুটল। তারপর ফ্যাসফ্যাসে গলায় বলল, বিউটিকে বলিস আর যেতে পারলাম না। এ কি কথা শুনছে সে? শেষ সময় মানুষ মেয়ে ছেলের কাছে যাওয়ার চিন্তা করে। আর তখনই বৌদি ঘরে ঢুকল। বাবু তার দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে নিল। মুখ চোখ বেঁকে গেল আবার। বৌদি এর মধ্যে কি পোশাক পাল্টেছে? বাবুর মাথার কাছে বসে ওষুধ গ্লাসে ঢেলে বলল, এটা খেয়ে নাও,
যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ ওষুধ তো খেতেই হবে। আমার সেবায় যদি মন না ভরে তাহলে তোমার বিউটিকে ডেকে পাঠাবো? বাবু এবারও জবাব দিল না। বৌদি একবার পারোর দিকে আর চোখে দেখে নিল, তারপর বলল, সেই লোকটাকে তাড়িয়ে দিয়েছি এ বাড়ি থেকে। কলকাতায় যাব ভেবেছিলাম, কিন্তু আর যাব না। এ বাড়ি ছেড়ে যাওয়ার পর কেউ আমার শরীর ছোঁয়ার সুযোগ পায়নি, বুঝলে? নাও ওষুধ খাও। বাবু বলল, আমাকে একটু মদ দাও, মদ খেলে ব্যথা কমে। হঠাৎ নিচের বাগানে কমলির চিৎকার ভেসে এলো, আর তারপরে সব চুপচাপ। বৌদি ওষুধ রেখে তড়াক করে উঠে পড়ল, তারপর লম্বা লম্বা পা ফেলে ঘর ছেড়ে বেরিয়ে গেল। পারো কমলির আর্তনাদ শুনেছিল, কিন্তু বাবুর জন্য তার এত মন খারাপ হয়েছিল যে সে নড়ল না। বিছানার নিচে বসে বাবুর পায়ে হাত বুলিয়ে দিতে লাগলো। আর তখনই বৌদির চিৎকার ভেসে এলো। এক ঝটকায় নিজেকে তুলে ঘর ছেড়ে বেরিয়ে সিঁড়ি ডিঙিয়ে বাগানে নেমে এলো পারো। বৌদি তার ঘরের সামনে, মা কালীর মতো ভঙ্গি, শুধু জিভটাই যা বের করা নেই। ওকে দেখা মাত্রই বৌদি চিৎকার করল, একটা পুরুষ ডেকে আনতে পারবি? সে কাছে এগিয়ে এসে দেখল কমলি মাথা নিচু করে দাঁড়িয়ে খাটিয়ার পাশে, আর সেই লোকটা সেখানে বসে। বৌদি বলল, নিয়ে আয় পুরুত, আজ রাত্রেই এদের বিয়ে দিয়ে তবে ছাড়ব। এবার কমলি হাউমাউ করে কেঁদে উঠল। তুই এই ঘরে কি মতলব এসেছিলিস? হ্যাঁ? পারো আমাকে একটা মেটে দিয়েছিল, সেটা পাচ্ছিলুম না রান্নাঘরে, তাই তো জিজ্ঞেস করতে এসেছিলুম। মেটে দিয়েছিল? ঘরের মানুষ মরতে বসেছে আর তোকে মেটে দিয়েছিল? দিব্যি করে বলছি, তা আমি কি জানি অন্ধকারে এই মিনসে শুয়ে আছে? ডাকছি পারো ভেবে উঠছে না, তখন পিঠে হাত দিয়ে ডাকতেই আমাকে কেমন জড়িয়ে ধরলো। আমি কি করব? কমলি মুখ নামালো। জড়িয়ে ধরলো? তা একবার চিৎকার করে থেমে গেলি যে বড়? বৌদি চাপা গলায় জিজ্ঞেস করলো। মুখ নামিয়ে কমলি বলল, উনি চিৎকার করতে দিচ্ছিলেন না, তুমি বকবে সেই ভয় তো হচ্ছিল। ছি 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 ছি, তোমার চরিত্র এই? আমাকে বের করে নিয়ে যাওয়ার আগে দিনরাত গুজুর গুজুর করে প্রেমের বাক্যি শোনাতে, আর একটা ঝিয়ের সঙ্গে এখন এইসব করছো। চমৎকার। বৌদি লোকটিকে ধিক্কার দিল। এবার মুখটা খুলি সুন্দরী, তোমার বুকের মধ্যে হিমালয়ের সব বরফ জমা, বাবু গলাতে পারেনি, আমিও না। যাকে ঝি বলছো তার ভেতরে যা উত্তাপ, তা তুমি এ জীবনেও সঞ্চার করতে পারবে না, বুঝেছ? দূর হও, দূর হও সামনে থেকে, এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাও। বৌদি আর দাঁড়ালো না, হনহনিয়ে বাগান ডিঙিয়ে চলে গেল ভেতর বাড়িতে। লোকটা কমলির দিকে তাকালো, আবার বলল, আমি মানুষ মন্দ নই, তবে বিয়ে থা করতে পারবো না বাপু, যাবে তো চলো। কমলি সরে দাঁড়ালো, মুখ তুলল না। লোকটা এবার বাইরে বেরিয়ে এলো, উদাস গলায় বলল, দেখি বিউটির ওখানে কি করে পৌঁছানো যায়। আমি দুধে মিশে যায়, কিন্তু আঁটি থেকে গাছ বেরোয়। হা হা। জ্যোৎস্না মেখে লোকটা চলে যাওয়ার পর পারো কান্না শুনল। তার ঘরের মেঝেতে বসে কমলি কাঁদছে। মেয়েটার মুখ যাই হোক, তাকে যত্ন আত্মি তো কিছু করত। লোকটা যে কথাটা বলল সেটা কি ঠিক? বৌদি যদি বরফ, তবে ওর ভেতরে উত্তাপ। নতুন চোখে কমলির দিকে তাকাতেই পারোর বুকটা যেন নড়ে উঠল। পারো আবার বুকে হাত দিল, আর তখনই তার খেয়াল হলো বুক পকেটে মেটেটা নেই। সে চকিতে পায়ের দিকে তাকালো,
সবকিছু বিস্মরিত হয়ে যে পথ দিয়ে এসেছিল জ্যোৎস্নার আলোয় সেই পথটা খুঁজে দেখল। তারপর প্রায় সম্মোহিতের মতোই দোতলায় উঠে এলো, কিন্তু কই, কোথাও নেই। মহামূল্যবান কিছু হারিয়ে যাওয়ার যন্ত্রণা এখন তার বুকে। ঘরে উঁকি মারল সে। বৌদি খাটের পাশে চেয়ারে বসে দুহাতে মুখ ঢেকে কাঁদছে। বাবু শুয়ে আছে টান টান, পারও কাঠ হয়ে গেল। বাবু কি তবে মরে গেল? সে পায়ে পায়ে বাবুর কাছে গিয়ে দাঁড়াতেই বৌদি মুখ তুলল, সারা মুখে জল। বৌদি জিজ্ঞেস করল, আপদ বিদেয় হয়েছে? তাহলে কি বাবু মরেনি? মৃতদেহের সামনে বসে কি কেউ এ প্রশ্ন করে? সে মাথা নাড়ল। বৌদি আবার জিজ্ঞেস করল, হারামজাদিটা গিয়েছে ওর সঙ্গে? পারো মাথা নেড়ে না বলল। তুমি এখানে বসো, আমি একটু বাথরুম থেকে আসছি। বৌদি চলে গেলে সে বাবুর মুখের দিকে তাকালো। না, নিঃশ্বাস পড়ছে। বাবু মরেনি, ঘুমোচ্ছে। কিন্তু বাবুর মুখের সেই কালচে ভাবটা কমল কি করে? অতটা অসুস্থ তো আর দেখাচ্ছে না। এটা কি তার চোখের ভুল? এই সময় বাবু ঘুমের ঘোরে কোকিয়ে উঠল। সঙ্গে সঙ্গে চমকে উঠল পারো। শব্দটা এসেছে এবার বাবুর পেট থেকে। সে ঝুঁকে পড়ল। বাবুর পরনে এখন লুঙ্গি আর গেঞ্জি, ওপরে চাদর ঢাকা। চাদর সরালো সে, কোমরে গিট আলগা। হাত দিতেই সেটাও নেমে গেল, এবং তখনই পারোর চোখ স্থির হয়ে গেল। বাবুর পেটের বাঁ দিকে মেটেটা চেপে বসে আছে। ঘরের মাঝারি আলোয় সেটাকে আরো চ্যাপ্টা দেখাচ্ছে, চ্যাপ্টা এবং কালচে। পারো খপ করে মেটেটাকে ছিনিয়ে নিতে গেল বাবুর পেটের ওপর থেকে। আর তুলবার সময় ওটা এমন আঁকড়ে ছিল যে বাবু যন্ত্রণায় কাতরে উঠল। মেটেটাকে পকেটে পুরে পারো আবার চাদর টেনে দিল। ওটা ওখানে গেল কি করে? বুক পকেটে খচর খচর করছে। বোঝা যাচ্ছে খুব অসন্তুষ্ট হয়েছে মেটেটা। যন্ত্রণায় মুখে বাবু চোখ মেলল। পারো, একটু মদ দিবি? পারো জবাব দিতে পারল না। বাবু আবার জিজ্ঞেস করল, কি রে? এবার পারো বলল, মদ নেই বাবু। আছে আছে। এই সময় বৌদি ঘরে ঢুকল। বেশ তাজা দেখাচ্ছে এখন। ঘরে ঢুকেই ছুটে এলো বৌদি। বলল, ওগো, তুমি কথা বলছো? কেমন লাগছে এখন? এই যে দেখো, আমি এসেছি, আমি ফিরে এসেছি। কিন্তু বাবু মুখ ফিরিয়ে নিল। বৌদি দুহাতে বাবুকে জড়িয়ে ধরল। বলল, মুখ ফিরিও না, মুখ ফিরিও না। আমি কি এতই খারাপ? আমি কি শুধুই বরফ? বাবু বলল, পারোকে বলো মদ আনতে। না 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 না, তুমি এখন মদ খাবে না। আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। কেমন লাগছে? বাবু মুখ বিকৃত করল। এতক্ষণ ভালো ছিলাম, কিন্তু আবার আবার যন্ত্রণা। বুক পকেটে খচর খচর আরম্ভ হলো। বাবু এতক্ষণ ভালো ছিল? এতক্ষণ তো ওই মেটেটা বাবুর শরীরে লেগেছিল, সরিয়ে নিতেই যন্ত্রণা বাড়ছে। বৌদির পেছন দিকে পারো। সন্তর্পণে বুক পকেট থেকে মেটেটা বার করে চাদরের তলা দিয়ে বাবুর পেটের ওপর রাখতেই সেটা পিছলে খানিকটা সরে গিয়ে সেঁটে বসল। কয়েক সেকেন্ডের মধ্যেই আশ্চর্য, বাবু যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল।
বৌদি এখন বাবুর মুখে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বাবু সেটা উপভোগ করছে। বাবু বলল, তুমি যে বড় চলে এলে। বৌদি বলল, কথা বলো না, আমি আর কোথাও যাব না। কিন্তু আমি তো মরে যাব। তোমাকে আমি মরতে দেব না। কেন? আমি জানি না। বৌদিও তৃপ্তির হাসি হাসল। পারোর দিকে ফিরে জিজ্ঞেস করল, মুখটা এবার কেমন পরিষ্কার দেখাচ্ছে, তাই না? আর হ্যাঁ, বিউটিকে কাল একবার ডেকে এনো তো। বিউটিকে? হ্যাঁ, বাবু বেঁচে থাকলে তারও তো লাভ। ওখানে গেলে যেন মদ না গেলায়, সেটা বলবো। তখনই বাবু চোখ মেলল। মুখে যন্ত্রণার কোনো চিহ্ন নেই। বাবু বলল, বিউটিকে যা টাকা দিয়েছি তারপর আর ওর কাছে যাওয়ার দরকার হবে না। কথাটা শোনা মাত্র বৌদি বাবুর মাথায় মুখ রাখল, রেখেই হঠাৎ কেঁদে উঠল। পারো যে পেছনে দাঁড়িয়ে সেই খেয়ালও নেই। পারো ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় দেখল চাদরের একটা পাশ যেন কিছুর চাপে ঝুলে পড়ছে। সে সন্তর্পণে দুজনের চোখ এড়িয়ে হাত ঢোকাতেই মেয়েটাকে পেল। মুঠোয় ওটাকে নিয়ে নিচে নেমে এলো পারো। সেই পেলব মোলায়েম অনুভূতিটা আর আসছে না কেন? জ্যোৎস্নায় মুঠো খুলতেই অবাক হয়ে গেল পারো। মেয়েটার সর্বাঙ্গে কাঁটা কাটা খাজ, অনেকটা কাঁঠালের শরীরের মতো। সেই মসৃণ তুলতুলে ব্যাপারটা উধাও। আর ওর শরীরের কোথাও লাল রং খুঁজে পাওয়া গেল না। একটা পাতায় জড়িয়ে মাটিতে রেখে উপুর হয়ে বসল পারো। কয়েক মুহূর্ত নজর রাখল, কিন্তু খচর খচর শব্দ তো দূরের কথা, একটু নড়াচড়াও করল না বস্তুটা। দুঃখিত মুখে পারো চাঁদ দেখল। মাঝ আকাশে চলে এসেছে। ওটাকে নিয়ে জিপের কাছে চলল সে। তারপর বাবু যে সিটে বসত তার তলায় হাত ঢোকাতেই একটা হাঁড়ি আর বোতল খুঁজে পেল। এটাকে কখন রেখেছিল বাবু কে জানে। আর এটার কথা যখন খেয়াল আছে তখন বাবুর মাথা ঠিকঠাকই কাজ করছে। পারো নিজে কখনো মদ খায়নি। হাঁড়ি আর বোতলটাকে ছুঁড়ে দিল দেওয়ালের দিকে। ঠং করে কাঁচ ভাঙার শব্দ, আর সেই সঙ্গে মদের গন্ধ। পারো অবাক হয়ে দেখল পাতায় রাখা মেটেটা একটু নড়ে উঠল। সঙ্গে সঙ্গে ওটাকে নিয়ে দেওয়ালের কাছে ছুটে গেল সে। বোতলের অর্ধেকটা উড়ে গেছে, মদও ছড়িয়ে আছে মাটিতে। আর মেটেটা যেন তার গন্ধ পেয়ে পাগল হয়ে উঠেছে, পাতা থেকে বেরিয়ে আসতে চাইছে। বোতলের বাকি অংশ খানিকটা মদ নিয়ে তেরচা হয়ে পড়েছিল। সন্তর্পণে সেটাকে তুলে নিয়ে মদের ভেতর মেটেটাকে ছেড়ে দিল পারো। সাঁতার কাটছে এমন ভঙ্গিতেই যেন পাক খেল মেটেটা। কিন্তু চাঁদের আলোয় মদের রং পাল্টে যাচ্ছে বলে মনে হলো। আলকাত্রার মতো যেন কিছু বেরিয়ে আসছে মেটের শরীর থেকে। মদটা ফেলে দিয়ে মেটেটাকে বের করে দেখল ওটা নরম হয়ে গেছে। পাতায় মুড়ে সে ব্যাঙের চৌবাচ্চার কাছে এলো। ভেতর বাড়ির ওপরের ঘরে তখন আলো জ্বলছে। এখন মধ্যরাত। বৌদি কি জেগে আছে বাবুর পাশে? এখন ব্যাঙ তুলে মাছ ধরতে গেলে কেমন হয়? ছিপ নেওয়ার জন্য ঘরে ঢুকতেই পারো কমলিকে দেখতে পেল। সেই একই ভঙ্গিতে বসে আছে মেয়েটা। বড় দুঃখ হলো পারোর। কাছে গিয়ে ডাকল, এই কমলি। কমলি মুখ তুলল। পারো বলল, বৌদি তোর খোঁজ করছিল। কমলি কেঁদে উঠল, আমি মরে যাব, আমি মরে যাব। কেন? আমাকে জোর করে।
কমলি কথা শেষ করল না। ভাবিস না, বৌদি তোকে তাড়াবে না। আর তুই? হাঁ হয়ে গেল পারো। সে তাড়াবার কি? কমলি এগিয়ে এলো তার পাশে, বলল, তুই আমাকে ঘেন্না করবি বল? আমার আর বেঁচে থেকে কোনো লাভ নেই। শরীরে যেন তাপ লাগলো পারোর। লোকটা বলেছিল কমলির শরীরে উত্তাপ আছে। এর আগে কমলি তার এত কাছে কখনো আসেনি। পারো মাথা নাড়ল। সঙ্গে সঙ্গে পারোকে জড়িয়ে ধরল কমলি, বলল, বাবু কি মরে যাবে রে? না না, চেহারা এখন অনেক ফর্সা হয়ে গেছে। বৌদি এসে গেছে না। ভালো। আমার ওপর তো রাগ হয়েছে না রে? না তো। কমলির উত্তাপ পারোকে স্থির থাকতে দিচ্ছিল না, কিন্তু কমলি তাকে বাধা দিল। আজ না রে। কেন? আজ আমার ঠোঁট এঁটো হয়ে আছে। সকাল হোক, মুখ ধুই, তবে বুঝলি? পারো নিঃশ্বাস ফেলল। কমলি বলল, একটা রাত তো। এই, কিছু খাসনি না? না। রান্না নেই কিছু? খিদে পেয়েছে না রে? হ্যাঁ। খাবি? কমলি প্রশ্ন করল। কি কি খাবো? পারোর মনে পড়ল পাতার ভেতর থেকে কুচকুচে কালো মেটেটা সে বের করল। অন্ধকার এখন এ ঘরে ঢুকেছে, চাঁদ ঢলছে। চাপ দিতেই মেটেটা দুভাগ হলো। এক ভাগ মুখে দিতেই যেন গলে গেল। পারো অন্য ভাগটা কমলির মুখে ঢুকিয়ে দিয়ে বলল, খেয়ে নে, বেশ নরম। কমলি জিজ্ঞেস করল, কি রে এটা? সেই মেটেটা। শুনছিলেন আজকের গল্প শ্রী সমরেশ মজুমদার রচিত মানুষের মেটে। ফিরে আসছি আরেকটি গল্পের সঙ্গে কিছুদিনের মধ্যে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। আর আমার গল্প পাঠ ও উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। এতে আমার উৎসাহ ও আত্মবিশ্বাস দুই বাড়ে। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে। নমস্কার।